নিচু জাতের এই ছেলেটি উঁচু জাতের এই মেয়েটিকে ভালোবেসে ফেলে। এর জন্য মেয়েটির বাবা পুরো গ্রামবাসীদের সামনে ছেলেটিকে অপমান করে। অপমানিত হয়ে সে একটা মনস্টারে পরিণত হয় আর প্রতিশোধের নেশায় পুরো পাগল হয়ে যায়। প্রতিশোধের জন্য মেয়েটিকে কিডন্যাপ করে পাহাড়ের একটি বাড়িতে নিয়ে রাখে। সেখানে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে টর্চার করা হয়। কাহিনী যতই এগোতে থাকে ততই মানুষের মুখোশ উন্মোচন হতে শুরু করে আর শেষের দিকটায় পুরোপুরি অবাক হয়ে যাবেন। আপনার ভাবনা পুরোপুরি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবে। বন্ধুরা, বেশি কথা বলে পুরো গল্পটার মজা নষ্ট করতে চাই না, চলুন শুরু করা যাক। পুরোটা মনোযোগ সহকারে দেখুন। পাহাড়ি গ্রামে এই লোকটিকে দেখা যায়। সে গ্রামের সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলছে আগামীকাল গ্রামের লেকে মাছ ধরার উৎসব চলবে। ঘরে ঘরে মাছ ধরার উৎসবে সকলেই রেডি হতে শুরু করে। এরপরে আমরা মূল চরিত্র নাগাকে দেখতে পাই। অনুষ্ঠানের দিন সকালবেলা মাত্র সে জেল থেকে ছাড়া পেয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য সোজা নদীর কাছে চলে যায়। তাকে দেখে গ্রামের সবাই খুবই খুশি হয়ে যায়, কিন্তু কিছু কিছু মানুষ প্রতিহিংসায় জ্বলে ওঠে। গ্রামের সকলে এসে পড়েছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠান শুরু করবে। কিন্তু পাশ থেকে একজন বলে ওঠে একটু অপেক্ষা করো, গিরিধন তো এখনো আসলো না। এই কথায় নাগা রেগে যায় আর বলে ও কোথাকার কোন জমিদার যে ওর জন্য অপেক্ষা করতে হবে। আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। এই বলে বন্দুক হাতে নিয়ে গুলি ছোড়ে। গুলির আওয়াজে সবাই অনুষ্ঠান শুরু করে দেয়। একের পর এক নাগা মাছ ধরেই যাচ্ছে। এক সুযোগে এই বৃদ্ধ চাচাকে সাহায্য করে। এর মধ্যে একটা ছেলে তার সঙ্গে ইচ্ছে করে ঝগড়া করতে শুরু করে আর তাদের মধ্যে মারামারি লেগে যায়। এই মারামারি গ্রামের সবাই হা করে দেখছে, সাথে গিরিধনও লক্ষ্য করে। অবশেষে মাছ ধরা শেষ হয়ে যায় আর সবাই কিনারায় উঠে আসে। নাগা বাড়িতে ফেরার সময় হালকা মদ খায়। এদিকে আমরা নাগার মাকে দেখতে পাই যে কুকুরকে খাবার দেওয়ার জন্য ডাকছে, তবে কুকুরটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘুরতে ঘুরতে বাড়ির পাশে কুকুরটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ঠিক তখনই নাগা সেখানে চলে আসে। তার মা বলে কুকুরটির যেন কি হয়েছে দেখতো। নাগা চেক করে দেখতে পায় কুকুরটিকে কে যেন খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। তাই কুকুরটি এই দুনিয়াতে আর নেই। এই কাজ আর কারো নয়, তাদের পাশের বাড়ির আত্মীয় হয়তো এই কাজ করেছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া লেগে যায়। এদের পূর্বে জমি জমা নিয়ে ঝামেলা ছিল। ঝগড়াঝাটি শেষে নাগা বাড়িতে এসে গোসল করে নেয়। তার মা বলে শোন বাবা, এই লুকিয়ে লুকিয়ে গাছ কাটা, তারপরে পুলিশ থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এইসবের কি দরকার আছে? যতটুকু রয়েছে তা দিয়ে তো সুখে থাকতে পারবো। আমাদের নিজের বংশের মানুষই তো আমাদেরকে বরবাদ করতে চায়। নাগা বলে আরে মা, এই জন্যই তো এই কাজ করি, কারণ আজকের সমাজে টাকাই সব, সম্মান শুধু টাকার জন্যই। আর আমরা তো কৃষিকাজ ছাড়া আর কিছুই পারি না। তাই তো চাইছি ওই 2 একর জমি কোনোভাবে যদি পেয়ে যেতাম তাহলে লাইফটা সেট হয়ে যেত। এই বলে রেডি হয়ে নাগা বাইরে বেরিয়ে যায়। মা দৌড়ে এসে বলে আরে বাবা শোন, খাবার সময় না খেয়ে কোথায় যাচ্ছিস? ছেলে অভিমানে সুরে বলে তুমি আমাকে কখনো এভাবে বকাবকি করো না। এই বলে নাগা বেরিয়ে যায়। নাগার 2 বন্ধু রয়েছে, এদের সঙ্গে নাগা কোনো ঘটনা ঘটানোর প্ল্যান করছে। দিন চলতে থাকে। নাগা তার কাজের পাশাপাশি প্রতিশোধের এক নিখুঁত প্ল্যান তৈরি করতে থাকে। নাগা সবসময় গুরুধনের উপর নজর রাখত। কিছুদিন পর নাগা কোনো এক গ্যাংস্টারের কাছ থেকে একটা বন্দুক কিনে নেয়। এরপরে ঝুম বৃষ্টির দিনে নাগা তার 2 বন্ধুকে নিয়ে গিরিধনের বাড়িতে যায়। বন্ধু গিয়ে দরজায় নক করে। গিরিধনের মেয়ে দরজা খোলে। নাগা দুটো মাছ দেখিয়ে বলে মিনা, অবশেষে তো ধরা পড়েই গেলি। মিনা বলে তুমি এখানে কেন এসেছ? এখান থেকে চলে যাও। সে বলে আরে তোকে তো আমি পাতাল থেকেও খুঁজে বের করতাম। মিনা চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে। নাগা বলে আমি ভালোবাসা পারি না, আমি শুধু জোরাজোরি করতে জানি। তাই বেশি আওয়াজ করলে তোর বাবা মায়ের মাথার খুলি উড়িয়ে দেব। মুখ বন্ধ করে পা চালা, চল আমার সাথে। নাগা জোর করে মিনাকে তার গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এক পাহাড়ে ঘেরা জঙ্গলের মধ্যে তারা চলে আসে। এদিকে মিনার বাবা গিরিধন এবং মামা দয়ানন্দ বাড়িতে পৌঁছেছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে। হঠাৎ করে দুজনে খেয়াল করে ঘরের মধ্যে কাদামাখানো পায়ের ছাপ। চারপাশটা বেশ অগোছালো। তাদের মনে সন্দেহ হলে মিনাকে ডাকতে শুরু করে, তবে কোথাও মিনাকে খুঁজে পাওয়া যায় না। বাবা ঠিক বুঝে যায় এই কাজটি শুধুমাত্র নাগাই করতে পারে। তাই দ্রুত তার স্ত্রীকে ফোন করে, বলে পার্বতী এখনই গিয়ে দেখো তো নাগা তার বাড়িতে রয়েছে কিনা। পার্বতী জিজ্ঞাসা করে কেন, কি হয়েছে? গিরিধন বলে তোমার ভাইয়ের ঘর থেকে মিনা গায়েব হয়ে গিয়েছে। পার্বতী দ্রুত নাগার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাগা কি ঘরে আছে? সে বলে গত 2 দিন ধরে কোথাও যেন গিয়েছে। পার্বতী বলে আমার বোঝা হয়ে গিয়েছে, ও আমার মেয়েকে অপহরণ করে নিয়েছে। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায় না তাহলে তোমাদের কাউকে ছাড়বো না। এই বলে পার্বতী কান্না করতে করতে চলে যায় আর গৌরী পড়ে যায় মহা টেনশনে। পার্বতী এই খবর নিয়ে গিরিধনকে জানিয়ে দেয়। বাবা আর মামা মিলে থানায় যায়। গিরিধন অফিসারকে বলে আমার নাম গিরিধন, আমার মেয়েকে গ্রামের নাগা নামের একটি ছেলে ভালোবাসার নামে খুব বিরক্ত করত। আমরা অনেকবার ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অন্যের গাছ কাটা, কোনো কারণ ছাড়াই ঝগড়া করা, মানুষের সাথে মারামারি, এসব বাজে কাজ করে ছেলেটা দিন পার করে দিত। জঙ্গলে গাছ কাটার জন্য কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। এই বেপরোয়া ছেলের হাত থেকে বাঁচার জন্য
আমার মেয়েকে তার মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ওর স্ত্রী ঘরেই থাকে আর শালাবাবু কাজের ফাঁকে ফাঁকে যাতায়াত করত। মামা বলে কাল আমি এবং আমার স্ত্রী একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, আসতে দেরি হতে পারে, সেজন্য একজন কাজের মহিলাকে মিনার কাছে রেখে দিয়েছিলাম। মিনার সাথে আমার সকালেও কথা হয়েছে, কিন্তু যখন আমরা আজকে বাড়ি ফিরে গেলাম মিনাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। গিরিধন বলে নাগা জেল থেকে বের হওয়ার পর থেকেই আমার মেয়েকে সে খুঁজে বেড়াচ্ছে। পুলিশ অফিসার বলে আচ্ছা একটা কাজ করুন, আপনি আপনার রিলেটিভ এবং পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে খোঁজ খবর লাগান, আর আমি মিনার নামে মিসিং কমপ্লেন লিখছি। আপনি আপনার কাজ করুন আর আমরাও মিনার তদন্ত শুরু করব। রাতের বেলা গৌরী এক বয়স্ক চাচার কাছে এসে বলে তার মানে আপনার কাছে কি মনে হয় গ্রামবাসীরা যা বলছে তা সত্যি? চাচা বলে আমরাও কি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওই মেয়ের ব্যাপারে নাগা কোনো ধরনের কথা মানতে চাচ্ছিল না। নাগার মা বলে আমার ছেলের জন্য আমি যে কোনো ধরনের কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু এটা কোনোদিনই বিশ্বাস করতে পারবো না যে আমার ছেলে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে। নাগার চাচা বলে গৌরী তুমি চিন্তা করো না, এমনটাও হতে পারে মেয়েটা ইচ্ছাকৃতভাবেই তোমার ছেলের সাথে পালিয়েছে, কিছুদিনের মধ্যেই সব সত্যি বের হয়ে আসবে। এদিকে পুলিশ তাদের তদন্ত শুরু করে। অফিসার প্রথমে দয়ানন্দের বাড়িতে যায়। ঘরের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। দয়ানন্দ বলে আপনি আসবেন বলে এই ঘরে কোনো কিছু আমরা স্থানান্তর করিনি, এমনকি স্পর্শ করিনি। কনস্টেবল কাজের মহিলাকে জিজ্ঞাসা করে কালকে রাতে আশেপাশে কোনো গাড়ির আওয়াজ পেয়েছিল কিনা। কাজের মহিলা বলে না, কোনো শব্দ পায়নি। পরবর্তীতে পুলিশ গিরিধনের বাড়িতে গিয়ে মিনার একটা ছবি চায়। মিনার মা মেয়ের ছবি এনে দেয়। মা কান্না করে বলে আপনি আমাদের শেষ ভরসা স্যার, হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চাইছে, আমাদের মেয়েকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন। পরবর্তীতে এখানের কথা শেষ করে অফিসাররা নাগার বাড়িতে চলে যায়। অফিসার বলে আচ্ছা আপনি কি নাগার মা? সে বলে হ্যাঁ। তখন অফিসার বলে আপনার ছেলে কোথায় গিয়েছে বলতে পারেন? নাগার মা বলে কি আর বলবো স্যার, আমার ছেলে প্রায় সময় 2-3 দিনের জন্য বাইরে কাজে চলে যায়। কনস্টেবল বলে দেখুন এটা একটা মেয়ের কেস, ওকে হাতে পেলে আমরা বুঝিয়ে ছেড়ে দেব, তাই সব থেকে ভালো হবে আপনি যদি কোনো কথা গোপন না করেন। আমাদের যদি খুঁজে বের করাই লাগে তাহলে এর পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। মা বলে আমি মানছি আমার সন্তান রাগী স্বভাবের, বেআইনি গাছ কাটে, কিন্তু মেয়েদের বিষয়ে আমার সন্তান এরকমের নয়, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। এরপরে অফিসার একটা মিল ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে অফিসার বলে এই উইলসন তোর বিজনেস পার্টনার কোথায় আছে? উইলসন বলে আমার আবার কিসের পার্টনার, আমার ব্যবসা তো পুরোপুরি লিগাল, আর ও তো গভীর জঙ্গল থেকে কাঠ চুরি করা চোর। আমাকে জিজ্ঞাসা করার বদলে ওর বন্ধুদের ধরে 2টা চর মারলে পুরো কাহিনী আপনি বুঝতে পারবেন। আমি এসবের মধ্যে নেই স্যার। পরবর্তীতে সেই 2 বন্ধুকে দেখানো হয়। বন্ধু তার বাবাকে বলছে দেখেছ বাবা, নাগা কি করে একটি মেয়েকে তুলে নিয়ে গেল, ও তো আমাদের সিংহ, কত বাহাদুরির সাথে তার রানীকে কিডন্যাপ করেছে। অন্য বন্ধু বলে হ্যাঁ, এখন তো শুধু মজাই আর মজা। তখনই সেখানে পুলিশ চলে আসে আর বলে মজা এবার আমরা দেখাচ্ছি, বল কোথায় আছে নাগা? বন্ধুরা বলে ও কোথায় আছে তা আমরা জানি না স্যার, কাল রাতে বাস স্টপে আমাদের একবার দেখা হয়েছিল, এরপর থেকে আমরা কিছুই জানি না। পুলিশ তাদের 2 জনকে ইচ্ছেমতো মারতে শুরু করে। পাশ থেকে একজন কৃষক বলে ওঠে আরে এদেরকে কেন মারছেন? পুলিশ বলে কেন মারছে, তোমার যদি কোনো মেয়ে থাকতো তাহলে তুমি বিষয়টা বুঝতে পারতে। কৃষক বলে হ্যাঁ স্যার, যখন আমার নিজের মেয়ে বিপদে পড়েছিল তখন আমি নাগাকে চিনেছিলাম, জানি না ওর সম্পর্কে সকলে কি বলেছে, কিন্তু আমি যতটুকু জানি এই বলে আমাদেরকে অতীত দেখানো হয়। গ্রামের উৎসবে একজন ব্যক্তি কোনো এক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য নাগা তাকে ইচ্ছেমতো পেটাতে শুরু করে। আসলে নাগা কখনোই মেয়েদেরকে অসম্মান করা সহ্য করতে পারত না। ছোটবেলা থেকে চাচা নাগাকে বড় হতে দেখেছে। রাগী স্বভাবের হলেও নাগা মনের দিক থেকে খুবই ভালো মানুষ। আর মিনাও এই গ্রামেরই মেয়ে। আজকে কাবাডি প্রতিযোগিতার অনুষ্ঠান চলছে, কাবাডিতে নাগাও অংশগ্রহণ করেছে। গ্রামের সবাই অনুষ্ঠান দেখার জন্য সেই স্থানে উপস্থিত হয়। কিছু ছেলেরা সুযোগ বুঝে মেয়েদেরকে উত্ত্যক্ত করছিল। এই বিষয়টা দূর থেকে নাগা লক্ষ্য করে। এরপর খেলাধুলা বিরতি দেওয়ার পর আবারও শুরু হয়ে যায়। কয়েকটি গ্রামের মধ্যে প্রতিযোগিতার পর অবশেষে ফাইনাল রাউন্ডে 2টি গ্রাম চলে যায়। মিনা এবং তার বান্ধবী বাড়িতে যাওয়ার সময় কাবাডি দেখতে শুরু করে। তারা খুব আনন্দের সঙ্গে খেলা উপভোগ করছিল। তার পাশে সেই গুন্ডারা তাদেরকে নিয়ে কথা বলছিল। নাগা খেলাধুলার পাশাপাশি সেই কথাবার্তা শুনছিল। সেই সঙ্গে এই গ্রামকে নিয়েও তারা নানা ধরনের কথা বলতে থাকে। শেষ মুহূর্তে মিনা এবং তার বান্ধবীরা নাগার নাম উচ্চারণ করে তাকে আরও উৎসাহ দেয়। অবশেষে খেলায় নাগা টিম জিতে যায়। মিনা এসে হাত মিলে ম্যাচ জেতার জন্য শুভেচ্ছা জানায়। কথাবার্তা শেষ করে নাগা আগে গিয়ে সেই গুন্ডাকে লাথি মারে। এদিকে রাত হয়ে যায়, মিনা এখনও ঘরে ফিরে আসেনি। কিছুক্ষণ পর মিনা বাড়িতে ফিরে আসে। তখন তার বাবা জিজ্ঞাসা করে কি রে, আজকে এত দেরি হলো কেন? তখন মিনা বলে রাস্তা দিয়ে ফেরার পথে মাইকে শুনতে পেলাম আমাদের গ্রামের ছেলেরা কাবাডি খেলায় ফাইনাল রাউন্ডে চলে গিয়েছে, তাই তাদের খেলা দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল। বাবা জানো, আজকে আমাদের গ্রামের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে, সেই সঙ্গে তারা বক্সিংও চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে খুব মজার একটা কাহিনী রয়েছে। কাবাডি খেলার সময় ওখানকার কিছু বখাটে ছেলেরা ছিল। ওরা মেয়েদেরকে নিয়ে খুব আজেবাজে কথা বলছিল। ওদের সাথেই মূলত বক্সিং খেলাটা শুরু হয়।
আর ওখানে আমাদের গ্রামের নাগা নামের একটা ছেলে ছিল। নাগা ওদেরকে খুব ধোলাই দেয়, ওদেরকে একদম উচিত শিক্ষা দিয়েছে। তখন পাশ থেকে মা বলে ওঠে, দেখ মা, সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ফিরবি, কারণ রাত করে ঘরে ফেরা কোনো ভদ্রঘরের মেয়ের কাজ নয়। এরপরে গিরিধন বলে, ছেলেটা এমনিতেই অমন, যদি ভালো কোনো ঘরে জন্মগ্রহণ করত তাহলে খুবই ভালো করতে পারত। ছোট থাকতে ওর বাবা মারা যায়, ওর চাস্তো ভাইরা ওকে জায়গা জমির কোনো অংশই দেয় না, কিন্তু ছেলে একাই যেভাবেই হোক না কেন তার মাকে দেখাশোনা করে যাচ্ছে। অনেকদিন পর গ্রামে দুটো পুরস্কার পেয়েছে, একটু আনন্দ উল্লাস না করলে তো হয় না, তাই সেখানে প্রচুর গ্রামবাসীরা মিলে ঢাকঢোল পিটিয়ে আনন্দ উৎসব করতে শুরু করে। আর দূর থেকে মিনা একভাবে নাগাকে দেখেই যাচ্ছে। পরদিন মিনা এবং তার বান্ধবীরা কলেজের উদ্দেশ্যে রওনা হয়, আর এর মধ্যে নাগা এবং তার বন্ধুরা বাইকে করে নদীর দিকে রওনা হয়। এরপরে দুই পক্ষেরা মুখোমুখি হলে কিছুটা মশকরামূলক কথাবার্তা বলে। এরপরে তারা বাইকে করে সামনের দিকে এগিয়ে যায়। কিছুদূর যেতেই নাগা এবং তার বন্ধুরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইক রেখে রাস্তার পাশে দাঁড়ায়। আর এর মধ্যে মিনা ও তার বান্ধবীরা চলে আসে। মিনা তাদের বাইকের সঙ্গে পলো দেখে সেটার মধ্যে হাত ঢুকিয়ে বড় মাছ ধরার অভিনয় করে। আর নাগা মেয়েদের কথা শুনতে পেয়ে তার কাজটা শেষ করে সে মিনাকে বলে, আর এটা কেন ধরলে, রেখে দাও ওটা। কেন, তোমরা জানো না তোমাদের হাতে ছোঁয়া পেলে এটা অভিশপ্ত হয়ে যাবে, কারণ এটা থেকে তখন তোমার হাতের স্মেল পাওয়া যাবে, আর এতে করে মাছ টের পেয়ে যাবে, তখন আমার ফাঁদে আর কোনো মাছই ফাঁসবে না। তখন মিনা বলে, তুমি জানো না এই হাত কতটা লাকি, আমার বাবাও একজন জেলে ছিল, আমি জন্মের পর তার ভাগ্য পুরোটাই পাল্টে গিয়েছে। আজ তোমার হাতে 20 কেজি তো সামান্য, 20 টনও মাছ উঠতে পারে। নাগা তখন বলে, আরে পাগলি, 20 টন মাছ কি আর নদীতে থাকে? এটা বলে নাগা তার বন্ধুদের সাথে করে নিয়ে গাড়িতে করে চলে যায়। আর চোখের আড়াল হওয়ার আগে নাগা সিটি বাজিয়ে বলে, মাছ আমি ধরে আনছি, তুমি মশলা বেটে রেখো, এসে একসাথে মাছ ভেজে খাবো। নাগা ঠিক যেন তার স্ত্রীর অধিকার দেখাচ্ছে। নদীতে গেলে দেখতে পাওয়া যায় আজকে নদীতে কোনো মাছই কেউ পাচ্ছে না। নদীতে মাছ ধরার জন্য 200 টাকা করে টিকিট কেটেছিল। তারা নদীতে মাছ না পেয়ে টিকিট বিক্রি করা ব্যক্তিদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নেয়। এরপরে মিনা ও তার বান্ধবীরা কলেজ থেকে ফেরার পথে দেখতে পায় নাগা ও তার বন্ধুরা বসে আছে। কাছে আসতে নাগা বলে ওঠে, আরে বাবা, কি যেন বলেছিলে, খুব লাকি। আসলেই তো অনেক লাকি, কত মাছ পেয়েছি আজকে, তাই না? মিনা বলে, দেখেছ তো আমি বলেছিলাম না। আচ্ছা এবার বলো, কত মাছ পেয়েছ তোমরা? নাগা বলে, এত মাছ পেয়েছে যে গুনতেই ভুলে গিয়েছে। মিনা বলে ওঠে, তাহলে আমার ভাগের মাছ কোথায়? দাও, আমার ভাগের মাছ এক্ষুনি দাও। নাগা বলে, তোমার লাকের জন্য এই মাছটা আমি হাত দিয়ে ধরতে পেরেছি, তুমি এক কাজ করো, এটাকে ভালো মতো শুকিয়ে তোমার দরজার সামনে টানিয়ে রেখো। তখন বান্ধবীরা মিনাকে ডেকে নিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় মিনার চোখে আর নাগার চোখে ভালোবাসার অনুভূতি দেখা যায়। এর পরের দিন নাগার মা তার ছেলের জন্য একটা কোমরের চেন বানিয়ে আনে। নাগা ছোট থাকতে তার মামা তাকে দিয়েছিল। মা তার ছেলেকে এটা পড়তে বলে, এটা পড়লে নাকি কোমর মজবুত থাকে এবং এটা ধর্মের মতো শুভ দিক বলে বিবেচনা করা হয়। এই সময় নাগার 2 বন্ধু আসে আর এসে বলে, জানিস নাগা, আজকে কলেজে কিছু গুন্ডারা এসেছিল, আর তারা এসে বলে এই কলেজের পুরো জায়গাটা তারা কিনে নেবে এবং তারা এখানে মদের ব্যবসা শুরু করবে। তখন সেখানে কলেজের একজন স্টুডেন্ট আসলে তাকে বেধড়ক মারধর করে এবং তার জামা কাপড় খুলে রাখে। এই ব্যাপারটা দেখে মিনা প্রতিবাদ করতে গেলে গুন্ডারা তাকে বলে, কিরে চিকনি চামিলি, তোর এত দরদ কিসের? তোরও কাপড় খুলে দেবো নাকি? এগুলো শুনে নাগা নিজেকে কন্ট্রোল করতে না পেরে তৎক্ষণাৎ কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে যাওয়ার পর ওই ছেলেটিকে প্রথমে কাপড় দেয়। এরপর একটু সামনে গেলে সে মিনাকে দেখতে পায়। আসলে আজকে কলেজে একটা অনুষ্ঠান রয়েছে, আর সেই অনুষ্ঠানে গুন্ডারা নাচানাচি করছে। তখনই নাগা সেখানে চলে আসে এবং এক এক করে সব গুন্ডাদেরকে মেরে নাস্তানাবুদ করে দেয়। সকল গুন্ডারা নাগার ভয় দূরে পালিয়ে যায়। এরপরে নাগা সেখান থেকে চলে যাওয়ার জন্য বাইকে ওঠে, আর বাইকের লুকিং গ্লাসে মিনার চেহারা দেখে মুচকি হেসে ওঠে। আস্তে আস্তে তাদের ভালোবাসা এগিয়ে যেতে থাকে। এরই মধ্যে একদিন পাহাড়ে বসে নাগা মিনাকে চা বানিয়ে দেয়। তখন নাগা মিনাকে বলে, মিনা, সুন্দর একটা জমি দেখেছি, তাতে 2 একর জমি এবং বাগান রয়েছে। পাহাড়ের মধ্যে একটা বাড়ি বানিয়ে তুমি, মা এবং আমি আনন্দে থাকতে পারবো। নাগা দুষ্টুমি করে বলে, তোমার বাবা যদি বিয়েতে যৌতুক দেয় তাহলে সিগারেটের খরচটা উঠাতে পারবো। তখন মিনা বলে, এমনিতেও বিয়ের পর সবকিছু তোমারই হবে। এরপরে সিন পরিবর্তন হয়। দেখা যায় সেদিন রাতে গ্রামে একটা ধর্মীয় অনুষ্ঠান চলছিল। রীতিরেওয়াজ অনুসারে গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবাই প্রদীপের জন্য একটু করে তেল নিচ্ছিল। তখন রীতি অনুযায়ী সবাই মিনার বাড়িতেও চলে আসে, আর নাগার হাতে সেই প্রদীপ ছিল। মিনা তখন নাগার দিকে তেল নিয়ে যায়। তেল ঢালার সময় মিনা ছোট্ট করে বলে, এই সাজে তোমাকে হ্যান্ডসাম বরের মতো লাগছে, আমি তোমাকে কিছু দিতে চাই, একটু পরে আমার সঙ্গে পেছনে এসে দেখা করো। মিনা নাগার জন্য পেছনে অপেক্ষা করতে থাকে। তখন সেখানে নাগা এসে বলে, কিরে, এই সাজে নাকি আমাকে খুব হ্যান্ডসাম বরের মতো লাগছে, তাহলে গ্রামের মানুষের সামনে আমি আমার বধূকে ঘরে নিয়ে যাই। মিনা বলে, পরের বছর এই উৎসবে আমরা একসাথে মেতে উঠব। এরপরে মিনা বলে, তোমার হাতটা দাও, এই তো আমি তোমাকে পবিত্র বন্ধন পরিয়ে দিলাম, আমাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই বন্ধন তুমি খুলবে না। এটা পরিয়ে দিয়ে মিনা চলে যাচ্ছিল। তখন নাগা বলে ওঠে, এই তুমি না বলেছিলে তুমি আমাকে কিছু দিবে?
তখন মিনা বলে, এই তো তোমাকে ব্রেসলেট পরিয়ে দিলাম, আর কি লাগবে তোমার। নাগা তখন মিনার গালে একটা কিস করে, আর মিনাও নাগার গালে একটা কিস করে। আর এইদিকে দূর থেকে মিনার মা পুরো বিষয়টা দেখে নিয়েছিল। এর পরদিন সকালবেলা দেখা যায় মিনার মা বাবা গম্ভীর হয়ে দরজার সামনে বসে আছে। আসলে মিনার মা তার বাবাকে পুরো বিষয়টা জানিয়েছিল। তখন মিনা তার বাবার পাশে গিয়ে বলে, বাবা, ও খুব ভালো ছেলে, বিয়ে করলে আমি ওকেই করব। তখন গিরিধন গিয়ে মেয়ের গালে একটা ঠাস করে চর বসিয়ে দেয়। এবার রেগে গালমন্দ করে বাড়ি থেকে বের হয়ে যায়। গ্রামের মাঠে আজ বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছে। সেই খেলায় নাগাও অংশগ্রহণ করে, আর নাগা জিতে যায়। তখন বন্ধুরা মিলে আনন্দে মেতে ওঠে। তখন হঠাৎ করে গিরিধান রেগে এসে নাগার গালে একটা চর বসিয়ে দেয়, আর বলে, ফকির কোথাকার, নিজের ঘরেই খাবার নেই আর তুই আবার আমার মেয়েকে বিয়ে করতে চাস। নাগা বলে, কি অবস্থা চাচা, পুরো গ্রামের সামনে আপনার এই ব্যবহার ঠিক হচ্ছে না। গিরিধান বলে, যখন আমার মেয়েকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াস তখন কি তোর মনে থাকে না। নাগা বলে, আমরা দুজনকে ভালোবাসি আর আমরা বিয়ে করতে চাই। গিরিধান বলে, আরে ভিখারির বাচ্চা, চুরি করে পেট ভরিস, তুই আবার আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিস। এরপর কিছু গালি দিয়ে পায়ের জুতো দিয়ে গিরিধনকে মারতেই শুরু করে। নাগা তখন আর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে গিরিধনকে সজোর একটা লাথি মারে। সিন পরিবর্তন হয়ে যায়। সেসব কথা শুনে পুলিশেরা আবারও পরদিন সকালে গিরিধনের বাড়িতে পৌঁছে যায়। সেখানে অফিসার বলে, আপনি আপনার মেয়ের বিষয়ে যা বলেছিলেন গ্রামের মানুষ তার উল্টো বলছে। ওদের দুজনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল। তখন দৃশ্য আবারও অতীতে চলে যায়। গ্রামের মাঠে এই ঘটনা ঘটার পর গিরিধন বাড়িতে ফিরে আসে। এসে তার স্ত্রীকে বলে, পার্বতী ও আমার বুকে লাথি মেরেছে। এত আদরে যে মেয়েকে বড় করেছে তার জন্য আজ পুরো গ্রামের সামনে কুকুরের মতো আমাকে মারা হয়েছে। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এই সন্তানকে বড় করে কি বা লাভ যে তার মা বাবাকে সাপের মতো ছবল দেয়। আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, আর গিয়ে তার সঙ্গে গলা মিলাও যে তোমার বাবার বুকে লাথি মেরেছে। তখন মামা মিনের কাছে যায় আর বলে, তুমি এখনো ছোট, আর এসবে তোমার কোনো দোষ নেই। তোমার মাথা খেয়ে রেখেছে ওই ছেলেটা। তোমার বাবার কাছে প্রতিজ্ঞা করো যে তুমি আর কখনোই ওই ছেলেটার সঙ্গে কথা বলবে না কিংবা দেখাও করবে না। মা মিনাকে বলে, ও একদম ভালো না, তুই ওকে ভুলে যা। প্রদীপের উপর হাতটা রাখ, আর তোর বাবাকে তুই কথা দে ওকে ভুলে যাবে, কোনোদিনও আর ওর সঙ্গে দেখা করবি না। পরাজয় মেনে নিয়ে মিনার জীবন অতি কষ্টে শুরু হয়। নাগা প্রতিদিন মিনার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মিনা তাকে কোনো পাত্তাই দেয় না। এমনকি মিনার সঙ্গে তার বাবা চলাফেরা করতে শুরু করে। এইসব কিছু নাগা সহ্য করতে পারছিল না। তাই এক পর্যায়ে মিনা এবং তার বান্ধবীরা ক্লাসরুমে থাকা অবস্থায় সেখানে ঢুকে পড়ে। দরজা লক করে দেওয়ার পর মিনা অন্যদিকে ঘুরে দাঁড়ায়। নাগা বলে, তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমার কথাটা তো শুনবে। মিনা বলে, তোমার কথা শোনার মতো সময় আমার নাই, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি চিৎকার করে এখানে মানুষ জড়ো করব। নাগা বলে, চিৎকার করবে? আগে তোমাকে শেষ করব, তারপর আমি নিজে শেষ হয়ে যাব। চুপচাপ আমার কথা শোনো। তোমার বাবা গ্রামের সকলের সামনে আমাকে জুতাপিটা করেছে, কিন্তু যখন সে আমার মাকে তুলে গালিগালাজ করতে শুরু করে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মিনা বলে, তোমরা নিচু শ্রেণীর মানুষ, চাকু ছুরির মাধ্যমে কথা বলতে জানো। আমার বাবা ঠিকই বলেছে। এইসব কথায় নাগা রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। রাতের বেলা নাগা কুকুরকে কোলে নিয়ে দুঃখের কথা বলতে থাকে। তখন সেখানে নাগার মা চলে আসে। নাগা তার মাকে বলে, তুমি যদি তোমার জাতের কাউকে বিয়ে করতে তাহলে আজকে আমাকে জাতপাত নিয়ে কেউ গালি দিতে পারতো না। তার মা বলে, আমি একটা ভালো মানুষকে বিয়ে করেছিলাম, তার জাতকে নয়, কিন্তু সারা জীবন একসঙ্গে আর থাকা হলো না। এরপরে নাগা তার মাকে সবকিছু খুলে বলে। নাগার মা তাকে সান্ত্বনা দিতে শুরু করে। এর পরদিন নাগা কাজে মন দেয়। তখন সেখানে একদল লোক চলে আসে। নাগাকে রাগানোর জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করে। তাদের কোনো কথায় নাগা পাত্তা দিচ্ছিল না। তবে এক পর্যায়ে মিনাকে নিয়ে কথা বলতে শুরু করে। নাগা আর চুপ থাকতে পারে না, তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মার খেয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। গিরিধান পুলিশের কাছে নাগার ইলিগাল গাছ কাটার বিষয়ে কমপ্লেন করে। এজন্য পুলিশ নাগাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে গিরিধান পুলিশকে বলে, আমি আমার মেয়েকে তার মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম নাগার কমসে কম 5 বছর জেল তো হবেই, ততদিনে ও আমার মেয়েকে ভুলে যাবে, কিন্তু তার হয় না। 15 দিনের মধ্যে সে বেরিয়ে আসে। এরপরে অফিসার তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়, আর তদন্ত চালিয়ে যেতে থাকে। অনেক মাস পর একটা ল্যান্ডলাইনের নম্বর থেকে গিরিধানের বাড়িতে ফোন আসে। গিরিধানের বউ ফোন রিসিভ করলে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। তখন সে বুঝতে পারে এটা মিনা। এরপর সে বলে, তোর কি হয়েছে, তুই কেন কাঁদছিস? ওপার থেকে মিনা বলে, আমি 8 মাসের প্রেগনেন্ট। কিছুক্ষণ পর স্টেশনের সামনে মিনার বাবা এবং তার মামা চলে আসে। মামা মিনার মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু বাবা যে তার মেয়ের সামনে যাবে সেই সাহসটুকু পাচ্ছিল না। সেখানে অঝরে কান্না করতে শুরু করে। কোনো মতে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। এতগুলো দিন পর মেয়েকে দেখতে পেয়ে মা কান্নায় ভেঙে পড়ে।
এরপরে তার মা এবং মামি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তার বাবা বলে, পার্বতী, ওকে আরাম করতে দাও আর খাবারের ব্যবস্থা করে দাও। এর কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। মিনাকে জিজ্ঞাসা করে, কি ঘটেছিল তোমার সাথে? তুমি সবটা বললে আমাদের তদন্ত আরও সহজ হয়ে যাবে। মিনা কান্না করতে থাকে। বাবা বলে, স্যার, ও কি বলবে? আমার রাগ ওই শয়তানটা আমার মেয়ের উপরে ঝেড়েছে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। নাগা মিনাকে জোর করে জঙ্গলের ভেতর দিয়ে সে নদী পার হয়ে পাহাড়ের উপর একটা বাড়িতে নিয়ে আসে আর বলে, এটা আমাদের স্বপ্নের বাড়ি মিনা। সে বলে, কেদন আর চন্দন তোমার গার্ড হয়ে এখানে থাকবে। এটা বলে মিনাকে নাগা টেনে ঘরের মধ্যে নিয়ে যায়। মিনা বলে, আমায় ছেড়ে দাও তুমি। আমার বাবা যদি জানতে পারে তাহলে তোমায় মেরে ফেলবে। নাগা বলে, প্রয়োজন হলে তোর বাবাকেও শেষ করে দেব। সেখান থেকে বের হয়ে দরজা লক করে দেয়। মিনা বারবার সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু সেই পাহাড়ে কেউ না থাকায় কেউ তার কোনো কথাই শোনে না। চন্দনকে সেখানে পাহারায় রেখে নাগা আর কেদন চলে যায় শহরে বাজার করতে। নাগা এক লোককে টাকা দিয়ে রাখে, যার নাম গণেশ। আর এই গণেশ আবার কেতনের পরিচিত লোক। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। নাগা সেই ঘরে আসে আর দেখে মিনা কিছুই খায়নি। সকাল পেরিয়ে বিকাল হয়ে যায়। নাগা নিজে খাবার বানায়। সেই খাবার মিনার কাছে নিয়ে যায়। একটু খেয়ে নাও। মিনা বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করে নেব। আমার বাবাকে যেমন লাথি মেরেছিলে সেভাবে তোমার মাকে তুমি লাথি মারতে পারবে। আর থুতু দিয়ে সেই খাবার ফেলে দেয়। আর নাগা একটা চড় লাথি দিয়ে বলে, তোমার ওই শয়তান বাবা সবার সামনে আমায় জুতাপিটা করেছে আর আমায় সে অবৈধ সন্তান বলেছে। আর তাকে লাথি না মেরে আমি কি পুজো করব? আমার তো উচিত ছিল ওকে সেখানেই টুকরো টুকরো করে কেটে ফেলা। তোমাকে ভালোবেসেই আমার জীবনের সবথেকে বড় ভুলটা আমি করেছি, আর এটাই হচ্ছে আমার অপরাধ। তবে আমায় কি তুমি ভালোবাসোনি? যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমাকে ব্যবহার করোনি। তোমার জন্য যখন কলেজে মারপিট করেছিলাম তখন কি তোমার জাতপাতের কথা মনে ছিল না? বাবা মা ভিন্ন জাতের হলে কি ছেলে অবৈধ হয়ে যায়? আমি যা বলছি শোনো, মানুষ এই জাতপাত তৈরি করেছে। আমি তো গরিব, ঠিক না? আর এর জন্যই তো এত কিছু হচ্ছে। কিন্তু আমি যদি বড়লোক থাকতাম তাহলে তোমার বাবা গলির কুকুরের মতো এসে বিয়ের কথা বলতো। আর তোমার তো কোনো ধারণাই নেই সেদিন কতটা অপমান করেছিল আমায়। কদিন আগেও একজন এসে বলে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে আর তোমার বাসরাতের খাট আমাকে বানাতে হবে। কি ভাবছোটা কি তোমরা আমায়? তোমায় কেন এখানে এনেছি জানো? যাতে ভালো করে বুঝিয়ে তোমায় রাজি করাতে পারি এবং ভালোভাবে বিয়ে করতে পারি। তবুও যদি না বোঝো তাহলে মারতে মারতে সোজা করে দেব। এইসব বলে নাগা বাইরে বেরিয়ে যায় আর বাইরে বসে বিড়ি খেতে থাকে। দরজা খোলা দেখে মিনা পালাতে যায়, কিন্তু নাগা মিনাকে ধরে ফেলে। তারপর মিনার ইচ্ছার বিরুদ্ধে তার সম্মানহানি করে। এরপরে মিনাকে বলে, যা দেখি তুই কোথায় পালাবি। আর এইভাবে মিনার দিন কাটতে থাকে। খাবার না খেতে চাইলে তাকে জোর করে খাইয়ে দেয়। একদিন রেগে নাগা সেই হাতের বাঁধনটা খুলে ফেলে। নাগার চরিত্র দিন দিন অনেক পরিবর্তন আসতে থাকে আর মিনাকে কষ্ট দেওয়া যায় এমন সব কাজ করতে থাকে। আর মিনাও দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়ে। এত কিছুর পরেও মিনা তার সঙ্গে তাল মিলানোর চেষ্টা করে। একদিন রাতে মিনা নাগার কাছে আবদার করে যেন একবার তাকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। নাগা বলে, তোর বাবা মরে যাস। কিছুদিন পরে মিনা প্রেগনেন্ট হয়ে যায়। কাজের জন্য গণেশ তার স্ত্রীকে সেখানে মাঝে মাঝে নিয়ে আসে আর তার উপরে নজর পড়ে যায় নাগার। একদিন জল আনতে গেলে মিনা সেখানেই অসুস্থ হয়ে পড়ে যায়। তা দেখেও নাগার মধ্যে কোনো রকমের মায়া কাজ করে না। মিনা বলে, আমাদের তো এখনো বিয়ে হয়নি। তখন নাগা বলে, পেট ফুলেছে বলে এইসব বিয়ের কথা মনে পড়ছে। বাপ বেটির যখন মুখ ফুলিয়েছিলি তখন কি আমার কথা মনে ছিল না? এইভাবে দিন যেতে থাকে। একদিন নাগা গণেশকে বলে, তোমার স্ত্রীকে নিয়ে আসো। আমার স্ত্রী তো প্রেগনেন্ট, তার দেখাশোনা করার জন্য। গণেশও রাজি হয়ে যায়। গণেশের বউকে নাগা তার বাড়িতে নিয়ে আসে। সে এসে মিনাকে বিশ্রাম নিতে বলে। নিজে সব কাজ করতে শুরু করে দেয়। মিনা এতে খুব খুশি হয়ে যায়। সে ভাবে নাগা হয়তো তার কষ্ট দেখে মহিলাকে কাজের জন্য এনেছে, আর সেই মহিলাটিও ভালোভাবেই কাজ করতে থাকে। একদিন নাগা লাচির কাছে পান চায়। সে বলে, তোমার ঠোঁট এমনিতেই লাল, পান খেয়ে আরও বেশি লাল বানিও না। আমায় তো নেশাগ্রস্ত করে দাও তুমি। সেই রাতে নাগা আর মিনা শুয়েছিল। আর নাগা সুযোগ বুঝে লাচির ঘরে যায় আর তার সঙ্গে মিলিত হতে থাকে। তখন হঠাৎ করে মিনার ঘুম ভেঙে যায় আর গিয়ে এসব ঘটনা দেখতে পায়। এরপরে লাচি সেখান থেকে চলে যায়। নাগা বলে, তুই তামাশা কেন করছিস? ও তো সারাদিন তোর সেবা করে। এজন্য ভাবলাম রাতে আমিও একটু সেবা করি। তুই যা ঘুমিয়ে পড়। তখন মিনা বলে, আমায় উঠিয়ে এনেছিলি এখানে এইসব দেখানোর জন্য? আমার বাবা তো যা বলেছিল তাই ঠিক, কারণ বাবা বুঝেছিল তুই এরপরে এমনটাই করবি। কিসের জন্য এমনটা করছিস? আমার জীবনটা নরকে পরিণত করছিস। তোর বাচ্চা আমার দেহে বড় হচ্ছে। ভেবেছিলাম এবার তুই বদলে যাবি, আর তোমায় সত্যিকারে ভালোবেসে ফেলেছিলাম। আর ভাবতাম এই দুঃসময় কেটে যাবে আর সব একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি সব কি শুরু করছো? তখন নাগা বলে, তুই চেঁচামেচি করিস না। আমি চাইলে লাচিকেও মা বানাতে পারি। কে তুই যে আমার উপরে অধিকার দেখাস? যা তোর বাবাকে বলিস। সে যেমন প্রতিশোধ নিয়েছে তেমনি আমিও প্রতিশোধ নিয়েছি। আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। গিয়ে তোর বাবাকে বলিস উঁচু জাতের মেয়ের পেটের নিচু জাতের সন্তান। এসব বলে গাড়ি করে মিনাকে রাস্তায় নামিয়ে দিয়ে যায়। আর তারপরে মিনা বাড়িতে ফোন দিয়েছিল।
এইসব ঘটনা শুনে পুলিশ রেগে যায় আর ভাবে এবার নাগাকে ধরতেই হবে। অফিসার ঘর থেকে বের হয় আর তখনই গৌরী আসে আর বলে, স্যার আমার ছেলেকে খুঁজে পেয়েছেন? অফিসার গৌরীকে গ্রেফতার করতে বলে। তখন প্রতিবেশী বলে, গৌরী কিছুই জানে না স্যার, কিন্তু সেই অফিসার চাচাকে একটা চর মারে আর সেখান থেকে গৌরীকে নিয়ে যায় আর এইদিকে তার 2 বন্ধুকেও গ্রেফতার করে নেয়। গৌরীকে বলে 2 দিনের মধ্যেই যেন ছেলেকে ধরিয়ে দেয়, এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরে ওই গ্রামে এবং তার আশেপাশে পুলিশ খুব ভালো করে খোঁজ চালাতে থাকে। আশেপাশে সব জায়গায় মিনাকে নিয়ে দেখানো হয়, কিন্তু মিনা সেই ঘর কিছুতেই খুঁজে পায় না। আর কিছুদিন পর মিনার ডেলিভারির সময় হয়ে যায়। সেখানে গৌরী আসে আর বলে, আমার নাতির মুখ আমি একবার দেখতে পারি? দেখবেন আমার ছেলে তার নিজের সন্তানের জন্য ঠিকই চলে আসবে আর আমি আমার ছেলেকে সবকিছু বুঝিয়ে বলবো। তখন গিরিধন বলে, তুমি এমন ছেলে জন্ম দিয়েছ যে আমাদের জীবনটা নরক করে দিয়েছে, চলে যাও এখান থেকে, তা না হলে খুব খারাপ হবে। গৌরী সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই গৌরীকে কথা শোনাতে থাকে, কারণ তার ছেলের কারণেই গ্রামের লোকজন পুলিশের হাতে অপমানিত হচ্ছে। আর এদিকে বাবা আর মামা একটা নদীর ঘাটে বসে প্রায় সময় কাটাতো। একদিন সেই প্রতিবেশী চাচা গৌরীকে বলে, আজকে নাগাদ জঙ্গলে কাঠ কাটতে যেতে পারে। আর সেই রাতে মা এবং চাচা সেখানে চলে যায়। এরপরে সেখানে পুলিশও চলে আসে আর বলে, আমাদেরকে না জানিয়ে জঙ্গলে মঙ্গল করতে এসেছ? নাগা কি তোমার স্বামীর ছেলে নাকি এই বুড়োটার ছেলে? এই অপমান গৌরী শুনতেই পারছিল না। পুলিশ বলে, তোমাদের নাটক অনেক দেখেছি, এবার ওকে এনে তোমাদের সামনে মারব। পরদিন সেই নদীতে আবারও মাছ ধরার উৎসব শুরু হয় আর পুলিশ নাগার কোমরের চেন খুঁজে পায়। অফিসার তাড়াতাড়ি গৌরীকে আসতে বলে। গৌরী সেখানে চলে আসে, সেই চেনটা দিয়ে বলে, দেখো তো এটা তোমার ছেলের কিনা? গৌরী বলে, হ্যাঁ, আমার ছেলে যখন ছোট ছিল তখন তার মামা এটা দিয়েছিল। আমার ছেলে কোথায়? পেয়েছেন ওকে? পুলিশ বলে, পেয়েছি। মা বলে, ওকে প্রাণে মেরে দিন, আর আপনারা না পারলে আমি ওকে মেরে ফেলবো। ওর বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই, প্রেগনেন্ট ছিল ওর স্ত্রী, আর তবুও কেন অন্য মেয়েদের সঙ্গে পালিয়ে গেছে? আমি ওর মুখটাও দেখতে চাই না, ওকে মেরে ফেলুন। গৌরীকে সেখানে অপেক্ষা করতে বলে আর মিনাকে আসতে বলে। সবাই চিন্তিত। মিনা সেখানে তার সন্তানকে নিয়ে আসে। অফিসার বলে, এইমাত্র তুমি মা হয়েছ, তাই তোমার উপরে হাত তুলব না। একেবারে সত্যি ঘটনা খুলে বলো, তুমি কেন এমনটা করেছ? মিনা বলে, আমি এসব আমার বাচ্চার জন্যই করেছি। আমি নাগাকে অনেক ভালোবাসি। গ্রামে সেই ঘটনার পর ওর উপর থেকে আমার ভালোবাসা উঠে যায়। ওর থেকে বাঁচার জন্য আমি আমার মামার বাড়িতে চলে যাই, কিন্তু তাও আমি কোনোভাবে ওকে ভুলতে পারছিলাম না। যত দিন যায় ততই ওর সঙ্গে দেখা করার ইচ্ছা বেড়েই যায়। জেল থেকে বেরিয়ে নাগা আমায় খুঁজতে মামার বাড়িতে আসে। পরে আমার সঙ্গে দেখা করে আর বলে, আমি তোমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। আমি বুঝে গেছি মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলে, আর আমিও রাগের বশে তোমার বাবাকে মেরেছিলাম, আর এর সঠিক বুঝ তুমি এবং মা আমাকে দিয়েছে। তোমায় আর কখনোই বিরক্ত করব না। এই জন্য এই পবিত্র রশি পরার কোনো অধিকার আমার নেই। নাগা সেখান থেকে চলে যেতে গেলে মিনা তাকে জড়িয়ে ধরে আর মিনা বলে, নাগা চলো আমরা বিয়ে করে নেই, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। নাগা বলে, তোমার স্বাদ পেয়েছি মিনা, আমার আর কিছুই লাগবে না। এইভাবে একদিন একটা বিয়ের অনুষ্ঠানে মামা এবং মামি আমাকে নিতে চায়, কিন্তু আমি জেদ ধরে বসি যে আমি যাব না, তাই তারা আমাকে রেখে চলে যায়। আর এদিকে নাগাকে সেখানে আসতে বলি আর কিছু মাছও আনতে বলি। সেই মাছ কেটে নিজ হাতে রান্না করে ওকে খাওয়াই। এরপর আমরা দুজনে একান্তে সময় কাটাই। সেখানে তখন কাজের মহিলা আসে। মিনা নাগাকে অন্য রুমে শুতে দেয়। পরদিন নাগা বলে, আমি চলে যাই মিনা, কেউ আমায় দেখেনি, তার মানে তো এই না যে আমরা সুযোগের সদ্ব্যবহার করব। তবে মিনা বলে, শুধু আজকে থেকে যাও, তুমি কাল যাও প্লিজ, আর মামা মামি এত আগে আসবে না। মিনার বাবার সন্দেহ হয়, তাই আশেপাশে শালাবাবুকে দেখতে বলে আর দেখে নাগার গাড়িটা বাড়ির পাশেই লুকানো আছে। তারা প্ল্যান করে এই কাহিনী আজকেই খতম করবে। এদিকে রুমের মধ্যে মিনার হাতে নাগা মেহেদি পরাচ্ছে। তখনই বাবা আর মামা আসে এবং দরজা ধাক্কাতে শুরু করে। মিনা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু নাগা বলে, সবাই জেনে গেছে মিনা, আর আমি এইভাবে তোমায় একা ছেড়ে চলে যাব না, বিষয়টা আমি দেখছি। তবে মিনা বলে, প্লিজ আমি হাত জোর করছি, তুমি রাগ কন্ট্রোল করবে আর কারো গায়ে হাত তুলবে না। নাগা বলে, আমি তো তোমাকে আগেই প্রতিজ্ঞা করছি। নাগা দরজা খুলে বাবা এবং মামা তাকে মারতে শুরু করে। মিনা আর নাগা কিছুতেই তাদেরকে বোঝাতে পারে না, কেউই কোনো কথা শোনে না। মারামারির মধ্যে মিনার মাথায় আঘাত লেগে যায়। নাগা এসে মিনাকে ধরে ফেলে আর বলে, কিছু হয়নি তো তোমার? আর তখন মামা নাগার মাথায় জোরে আঘাত করে আর ছুরি দিয়ে তার বাবা তার গলাটা কেটে দেয়। আর নাগা মিনার সামনে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে আর মিনা এইসব দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। নাগা চিৎকার করতে গেলে মামা নাগার মুখ চেপে ধরে আর এভাবেই নিঃশেষ হয়ে যায় সত্যিকারের ভালোবাসা। বর্তমানে এসব বলার পর মিনা অঝরে কান্না করছে। এইসব শুনে পুলিশ মামা আর গিরিধনকে বেধড়ক মারতে শুরু করে। আসলে নাগা মারা যাওয়ার অনেক পর মিনার জ্ঞান ফিরে আসে। মামা আর বাবা কাঁদো কাঁদো গলায় বলে, নিমিষেই এত কিছু ঘটে গেল, কিন্তু আমাদের তো এখন জেলে যেতেই হবে। তখন মামা বলে ওঠে, আমরা যদি জেলে চলেও যাই তাহলে ও তো আর ফিরে আসবে না, তাই তোমার মামা আর আমার কথা ভেবে আমরা যা বলছি সেটাই করো।
এরপর মামা আর বাবা মিলে রক্তের দাগ মুছে ফেলে আর নাগার লাশ নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু মাঝ রাস্তায় একটা গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে আর নাগার লাশটা পড়ে যায়। আর সেই ড্রাইভারের হাত থেকে বাঁচতে তখনই তারা লাশের সঙ্গে ইট বেঁধে নদীতে ফেলে দেয়। আর এই জন্যই তারা প্রায় সময় নদীর পাশে এসে বসে থাকতো, কখনো আবার নাগার লাশ ভেসে ওঠে কিনা সেটা দেখার জন্য। আর পুরো নদীতে বর্ষাকাল আসার পর পরিপূর্ণ হয়ে যায়। আর নাগার গাড়িটা একটা নির্জন এলাকায় মাটির নিচে পুঁতে ফেলে। এরপর মিনাকে কিছুদিন অনেক দূরে দয়ানন্দের বন্ধুর বাড়িতে তারা রেখে আসে। আর তাদের বলছিল যে মিনার স্বামী নাকি ওকে অনেক মারধর করে, এইভাবে যদি কিছুদিন লুকিয়ে রাখে তাহলে ওর স্বামীর একটু উচিত শিক্ষা হবে। সে কারণেই মিনাকে তাদের কাছে এনেছে। আর তাই এই কথা যেন কারোর কাছে না বলে। দয়ানন্দ আর গিরিধর অপহরণের নাটকের জন্য তারা বাড়িটা অগোছালো করে রাখে, কারণ গ্রামের কেউ যেন কোনো সন্দেহ না করে। কিছু মাস পর মেয়েকে আনতে গেলে দেখা যায় সে 8 মাসের প্রেগনেন্ট। এটা দেখে তো তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কি করে মানুষের কাছে মুখ দেখাবে। আর তখন মেয়েকে ভয় দেখায় যাতে সে নাগার নামে মিথ্যা অপবাদ ছড়ায় যে নাগা তার সম্মানহানি করেছে, এটা সবাইকে বলতে বলে। আর মিনাও শেষমেশ রাজি হয়ে যায়। এতদিন এই ঘটনা ধামাচাপা ছিল, তবে সেই মৎস্য উৎসবের দিনে নাগার ওই লাশ পাওয়া যায় আর তারা এবার ধরা পড়ে যায়। এরপরে অফিসাররা গৌরীকে বাইরে নিয়ে আসে। গৌরী তার ছেলের উপর রেগে আছে। বাইরে এসে গাড়ির ডিকি খোলা হয় আর সেখানে একটা কঙ্কাল দেখতে পাওয়া যায়। অফিসার বলে, আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আপনার ছেলে 1 বছর আগেই মারা গিয়েছিল, ওকে মেরে তারা নদীতে ফেলে দিয়েছিল। মা নাগার কঙ্কালের কাছে যায় আর কান্নায় ভেঙে পড়ে। পুরো গ্রামবাসী ওই মৃত্যুর শোকে কান্নায় ভেঙে পড়ে। মিনাও সেখানে আসে আর কান্না করতে থাকে। আর মিনা বলে, আমি আপনার ছেলে নাগাকে বাঁচাতে পারিনি, কিন্তু তার সন্তানকে দয়া করে আপনি সামলে রাখুন। আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আসলে গরিবের দুঃখে দুঃখেই মরতে হয়, সুখ আসলে তাদের জন্য নয়। ধন্যবাদ।